সাম্প্রতিক সময়ে এক ইউটিউব সাক্ষাৎকারে বসে সাবেক পুলিশ কর্মকর্তা ও ডিএমপির সাবেক কাউন্টার টেরোরিজম প্রধান মনিরুল ইসলাম এমন কিছু তথ্য ফাঁস করেছেন যা শুনে স্তম্ভিত পুরো বাংলাদেশ। বিদেশের মাটিতে নিরাপদে বসে মাসুদা ভাট্টির মতো স্বৈরাচারের দোসরদের টসতে এসে মনিরুল আক্ষেপ প্রকাশ করে বলেছেন 5ই আগস্ট নাকি সেনাবাহিনী কথা রাখেনি বলেই শেখ হাসিনার পতন হয়েছে। তিনি দাবি করেছেন 4 আগস্ট গভীর রাতে নাকি সেনাবাহিনী ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথের দায়িত্ব নিয়েছিল, কিন্তু 5 আগস্ট সকালে তারা নাকি সেই পথ ছেড়ে দেয়। আর সেনাবাহিনী যদি সেখানে থাকতো অথবা পুলিশকে রাজপথে নামতে দিত তবে নাকি সরকার পতনই ঘটতো না। মনিরুলের এই নির্লজ্জ আক্ষেপের পেছনের আসল অর্থটি কি? তার এই কথার সোজা এবং একমাত্র অর্থ হলো 5 আগস্ট ঢাকার রাজপথে যদি আরো 5,000, 10,000 কিংবা 20,000 ছাত্র জনতার বুকে 5.56 রাইফেল আর শটগানের গুলি চালিয়ে লাশের পাহাড় বাড়ানো যেত তবেই নাকি তার মালকিন শেখ হাসিনার গদি রক্ষা পেত। চলুন একটু পিছনে ফিরে যাই 2024 সালের 5 আগস্টের সেই ঐতিহাসিক সকালে। জুলাই আন্দোলনে নির্বিচারে শয়ে শয়ে শিক্ষার্থীকে গুলি করে মারার পরও রক্ত পিপাসা মেটেনি এই মনিরুল্লাহ। 5 আগস্ট সকালে পুরো দেশের লাখ লাখ মানুষ যখন সব ভয় ডর উপেক্ষা করে ঢাকার দিকে পিলপিল করে ধেয়ে আসছিল, তখন মনিরুলদের পরিকল্পনা ছিল চরম নৃশংস। তারা চেয়েছিল পুলিশ ও সেনাবাহিনীকে সামনে দাঁড় করিয়ে মানব ঢালের উপর ট্যাঙ্ক চালিয়ে দিক, কামানের গোলা আর মেশিন গানের গুলিতে ঝাঁঝরা করে দিক হাজারো নিরস্ত্র কিশোর, যুবক আর সাধারণ মানুষকে। কিন্তু সেনাবাহিনী সেদিন সেই খুনিদের পাতা ফাঁদে পা দেয়নি। বাংলাদেশ সেনাবাহিনী সেদিন খুব ভালো করেই বুঝেছিল সামনে কোনো বিদেশি শত্রু নয়, সামনে দাঁড়িয়ে আছে তাদেরই দেশের ভবিষ্যৎ, সাধারণ ছাত্র জনতা। সেনাবাহিনী বন্দুকের নল জনগণের দিকে না ঘুরিয়ে চরম ধৈর্য, বিচক্ষণতা ও দেশপ্রেমের পরিচয় দিয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল জনগণের বুকে কোনো গুলি চলবে না। আর এটাই মনিরুলদের সহ্য হচ্ছে না। মনিরুল ইসলামের এত ক্ষোভ যে সেনাবাহিনী কেন নিরস্ত্র মানুষের উপর গণহত্যা চালিয়ে হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখলো না, কেন পুলিশকে আরো কয়েক হাজার লাশ ফেলার সুযোগ দেওয়া হলো না। মনিরুল ইসলাম খুব বুক ফুলিয়ে বিদেশের মাটিতে বসে কথা বলছেন, কিন্তু তিনি কি ভুলে গেছেন 5 আগস্টের সেই শেষ ঘন্টার কথা? বাস্তবতা হলো সেনাবাহিনী আর জেনারেল ওয়াকারুজ্জামান সেদিন যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করতেন এবং দেশের সাধারণ মানুষকে রক্ষা করার অবস্থান না নিতেন, তবে উত্তেজিত ও গণবিক্ষুব্ধ জনতা 5 আগস্টেই সাবেক স্বৈরাচারের প্রতিটি দোসরকে, এমনকি এই মনিরুলকে খুঁজে বের করে ধুলোয় মিশিয়ে দিত। সেনাবাহিনীকে আজ মনিরুল ইসলাম অভিযুক্ত করছেন কথা রাখেনি বলে সেই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভেতরের নিরাপত্তার আসর না পেলে মনিরুলদের কি আদৌ দেশ থেকে পালানোর সুযোগ হতো? ইঁদুরের মতো গর্তে লুকিয়ে থাকা এই ঘাতকদের সেদিন মানবিকতার খাতিরে যদি আশ্রয় না দেওয়া হতো, তবে আজ মাসুদা ভাট্টির ইউটিউব চ্যানেলে এসে বড় বড় কথা বলার জন্য মনিরুল ইসলাম কি জীবিত থাকতেন? যে সেনাবাহিনীর দয়ায় আজ তারা প্রাণ নিয়ে পালিয়ে বেঁচে আছেন, এখন বিদেশে বসে সেই সেনাবাহিনীর উপরেই দোষ চাপাচ্ছেন, জেনারেল ওয়াকারুজ্জামানকে ভিলেন বানাচ্ছেন। মনিরুল্লাহ মূলত দেশকে একটি ভয়ঙ্কর রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চেয়েছিলেন। তাদের পরিকল্পনা ছিল অত্যন্ত ভয়াবহ। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া, সেনাবাহিনীকে বাধ্য করা সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলিবর্ষণ করতে, আর এর সুযোগে দেশে এক গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া যাতে হাজারো লাশের উপর ভর করে স্বৈরাচারী শেখ হাসিনা তার গদি রক্ষা করতে পারেন। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী মনিরুলদের মতো ভাড়াটে জল্লাদ ছিল না। তারা সেদিন নিজেদের পেশাদারিত্ব আর প্রজ্ঞার পরিচয় দিয়ে হাজার হাজার তাজা প্রাণ বাঁচিয়ে দিয়েছিল, দেশকে রক্তক্ষয়ী গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করেছিল। অথচ আজ মনিরুলদের কণ্ঠে সেই আফসোস, কয়েক হাজার মানুষকে কেন হত্যা করে ক্ষমতা ধরে রাখা গেল না। মনিরুল ইসলামের এই আক্ষেপ কেবল 5 আগস্টের আন্দোলন ঠেকাতে না পারার আক্ষেপ নয়, এটি হলো ফ্যাসিস্টের অনুগত থেকে হাজার হাজার মানুষকে গুম ও হত্যা করতে না পারার এক বিকৃত অতৃপ্তি। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রানজেকশনাল ক্রাইম সিটিটিটি এবং এসবি প্রধান থাকা অবস্থায় মনিরুল ইসলাম কি করেছেন তা দেশের মানুষের কাছে গোপন নয়। দিনের পর দিন বিরোধী মতের মানুষদের আয়নাঘরে বন্দী রাখা, গায়েবী মামলা দিয়ে নির্বিচারে হাজার হাজার নিরীহ মানুষকে গ্রেফতার এবং ক্রসফায়ারের নামে নির্বিচারে বিচার বহির্ভূত হত্যা। মনিরুল্লাহ ভেবেছিলেন শেখ হাসিনার ক্ষমতা চিরস্থায়ী। তারা ভেবেছিলেন জনগণের পিঠ দেয়ালে ঠেকলেও তারা কোনোদিন বিচার চাইতে পারবে না। কিন্তু গণ অভ্যুত্থানের ঝড়ে যখন সেই আশের ঘর ভেঙে পড়ল, তখন পলায়ন ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। আর আজ পলাতক থেকে তারা আক্ষেপ করছেন, ইস যদি আর কয়েকদিন সময় পাওয়া যেত। মনিরুল ইসলামের মতো রক্তপিপাসু পুলিশ কর্মকর্তা আরও ছিলেন যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বর্তমান সরকার। একটি ভিডিও দৈর্ঘ্য মাত্র 43 সেকেন্ড, কিন্তু সেই 43 সেকেন্ডের দৃশ্যপট যেন উন্মোচন করেছিল এক ভয়াবহ ইতিহাসের নিকষ কালো অধ্যায়। একদিকে রাজপথে অধিকার আদায়ে সোচ্চার ছাত্র জনতা, অন্যদিকে রাষ্ট্রীয় বাহিনীর সর্বাত্মক চড়াও হওয়া। আর সেই উত্তাল প্রেক্ষাপটে তৎকালীন নীতি নির্ধারকদের সামনে এক পুলিশ কর্মকর্তা নির্লজ্জ বক্তব্য, স্যার গুলি করি মরে একটা, আহত হয় একটা, বাকিটি তো যায় না স্যার। এটাই হলো সবচেয়ে বড় আতঙ্কের এবং
দুশ্চিন্তার বিষয় ছাড়। ভিডিওর কথাগুলো কেবল কয়েক জোড়া মানুষের কথোপকথন ছিল না, এটি ছিল এমন এক মানসিকতার বহিঃপ্রকাশ যেখানে মানব জীবনের মূল্য নেমে এসেছিল সংখ্যার হিসাবে। আজ সময় বদলেছে, যে কর্মকর্তারা একসময় ক্ষমতার চূড়ান্ত চূড়ায় বসে আইন আর আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখাতেন, তারা আজ নিজ নিজ কর্মস্থল থেকে উধাও, পলাতক কিংবা বিচারিক প্রক্রিয়ার কাঠগড়ায় দাঁড়ানো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের সাম্প্রতিক নথি বলছে, বিনা অনুমতিতে কর্মস্থলে উপস্থিত থাকা ও পলায়নের অভিযোগে সাবেক 5 প্রভাবশালী পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্তের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। কিন্তু দেশের সচেতন নাগরিক ও বিচার প্রার্থীদের মূল প্রশ্নটি এখন অন্য জায়গায়। অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে কেবল চাকরিচ্যুত করাই কি রাষ্ট্রীয় ন্যায় বিচার, নাকি রাজপথে ঝরে যাওয়া শত শত প্রাণ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের মুখোমুখি হতে হবে ট্রাইব্যুনালের চূড়ান্ত শাস্তির? এই বক্তব্যের অডিও ভিডিও জনমনের চরম ক্ষোভের জন্ম দেয়। ক্ষমতা হস্তান্তরের পর থেকেই আড়ালে চলে যান এই পুলিশ কর্মকর্তা। সরকারি নথি বলছে, 2024 সালের 28শে আগস্ট থেকে তিনি কর্তৃপক্ষকে না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিত। বর্তমানে এই নথিভুক্ত হিসেবে তাকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রাখা হলেও মূলত তিনি পলাতক। কিন্তু শুধু বিভাগীয় মামলা বা চাকরিচ্যুতি ইকবাল হোসেনের শেষ পরিচয় নয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সরাসরি অভিযোগ আনা হয়েছে। 2024 সালের 20শে জুলাই যাত্রাবাড়ি কাজলা এলাকা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ইমাম হাসান তামিম এবং তার বন্ধুরা রাজপথে অবস্থান করছিলেন। মামলার নথি ও রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রত্যক্ষ নির্দেশনায় তৎকালীন ডিসি ইকবাল হোসেনের নেতৃত্বে মাঠ পর্যায়ে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়। খুব কাছ থেকে গুলি চালিয়ে বিন্দুমাত্র সুযোগ না দিয়ে হত্যা করা হয় এই তাইমকে। রক্তাক্ত তাইমকে বাঁচাতে যখন তার বন্ধু রাহাত এগিয়ে আসে, তাকে লক্ষ্য করেও গুলি ছুটতে দ্বিধা করেনি দায়িত্বরত পুলিশ সদস্যরা। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার অন্যতম প্রধান আসামি ইকবাল হোসেন। মনিরুল থেকে শুরু করে ইকবাল, ইতিহাস কাউকেই পথ ছেড়ে দেয় না। একসময় যারা ঢাকার রাজপথে নিজেদের অধস্তর ভাবতেন, একসময় যাদের একটি ইশারায় থামতো লাখো মানুষের চলাচল, তারা আজ নিজেদের বাঁচাতে লুকিয়ে বেড়াচ্ছেন দেশ বিদেশে। পলাতক জীবনের এই অভিশাপ আর বরখাস্তের সরকারি বার্তা কেবল শুরুর সূচনা। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে।